লাস্ট ক্লাসে আমরা ভেক্টরে পড়েছিলাম ভেক্টর অ্যাডিশন ফর্মুলা। সেই ভেক্টর অ্যাডিশন ফর্মুলায় একটা ফর্মুলা শিখেছিলাম আমরা, যখন দুটো ভেক্টর একটা অবজেক্টের উপর অ্যাপ্লাই হবে, সাপোজ এই অবজেক্টের উপর দুটো ভেক্টর অ্যাপ্লাই হয়েছে, একটা ভেক্টর যদি আমি a বলি আর একটা ভেক্টর যদি b বলি, এবং তাদের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে তাদের যে রেজাল্টেন্টটা হবে সেই রেজাল্টেন্টটার ভ্যালুটা আর ভেক্টর সেটা কত হবে সেটা আমরা ক্যালকুলেট করেছিলাম। দুটো ভেক্টরের ভেক্টর অ্যাডিশন, দুটো ভেক্টরের ভেক্টর অ্যাডিশন করে আমরা বের করেছিলাম একটা ফর্মুলা, সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, যেখানে থিটাটা হলো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, এটুকু আমরা দেখিয়েছিলাম। এবার আজকের আমার তাহলে এখানে আমাদের তিনটে জিনিস যদি জানা থাকে, দুটো ভেক্টরের ভ্যালু, নাম্বার ওয়ান ভ্যালু অফ টু ভেক্টর, মানে যদি ভেক্টরগুলোর ভ্যালু আমার জানা থাকে, ভ্যালু মানে মডিউলাস ভ্যালু মানের, আর যদি তাদের মধ্যে অ্যাঙ্গেল জানা থাকে, ভেক্টরগুলো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল জানা থাকে, তাহলে আমরা কি কি বের করতে পারবো? তাহলে আমরা বের করতে পারবো রেজাল্টেন্ট ভেক্টর বের করতে পারবো, এটা আগের ক্লাসে দেখানো হয়েছিল, আর বের করতে পারবো তাদের রেজাল্টেন্ট ভেক্টরটার ডিরেকশন, ডিরেকশন of resultant vector with the help of parallelogram theorem, with the help of this law. ঠিক আছে, এটা দেখেছি। আজকে ঠিক উল্টো, রিভার্স। রিভার্স কনসেপ্টটা হলো যখন এখানে আর আমার থাকবে নোন, মানে রেজাল্টেন্ট ভ্যালুটা আমার থাকবে নোন, আমাকে বের করতে হবে ভেক্টর দুটোর ভ্যালু, মানে ঠিক পুরোটাই উল্টো হয়ে যাবে। মানে আমাকে জানা থাকবে আর এর ভ্যালু আমার কাছে নোন থাকবে, অর্থাৎ রেজাল্টেন্ট এর ভ্যালু আমার জানা থাকবে, মানে জানা থাকবে দুটো বস্তু একটা অবজেক্টের উপর টোটাল ফোর্স, রেজাল্টেন্ট ফোর্সটা আমার জানা থাকবে, কিন্তু আমাকে বের করতে হবে যে ওই ফোর্সটা যে তৈরি হয়েছে বাকি যে দুটো ফোর্স হবে সেই ফোর্সের ভ্যালুগুলো, মানে রেজাল্টেন্ট ফোর্স জানা থাকবে, অ্যাপ্লাইড ফোর্স বের করতে হবে। এটা আজকের টপিক আমাদের। আর জানা থাকবে অ্যাপ্লাইড ফোর্স বের করতে হবে। কিভাবে বের করতে হবে তার জন্য আমাদের এই বের করার কনসেপ্টটা দেখিয়েছিল ল্যামি, তার থিওরেমকে বেস করে আমি করব, এবং সেখানে আমরা কি করব, সেখানে আমার মেইন কাজটা কি, কম্পোনেন্ট অফ ভেক্টর, মানে ভেক্টরে দুটো ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করব। একটা কম্পোনেন্ট হবে আমার x অ্যাক্সিসে অ্যালং x অ্যাক্সিস, আর একটা হবে y অ্যাক্সিস অ্যালং y অ্যাক্সিস। ঠিক আছে, কিভাবে করব, ল্যামিস থিওরেমকে অ্যাপ্লাই করব, আর তার জন্য আমাকে হেল্প যার লাগবে, কার হেল্প লাগবে, হেল্প লাগবে ট্রায়াঙ্গেল এর। এই হলো আমাদের কনসেপ্ট। আমি পুরো কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি হবে কি হবে না সেটা দেখিয়ে দিচ্ছি। একটু দেখিয়ে দিই, একটু দেখানো হবে, ঠিক আছে, পরে দেখাচ্ছি আমি। এখানে আমাদের আসল যে রেজাল্ট আমরা যেটা বের করব, অ্যাকচুয়ালি আমরা বের যেটা করব, আগেরটা যেরকম আমরা দুটো ভেক্টর জানা থাকে তার রেজাল্টেন্টটা বের করেছি, আজকে আমাদের যে বের করব বলেছিলাম যে রেজাল্টেন্টটা জানা থাকবে, আমার বাকি দুটো ভেক্টর বের করব। উল্টো, আগে যে a b জানা থাকতো আর বের করতে পারতাম, এখন আর জানা থাকবে, মানে রেজাল্টেন্টটা জানা থাকবে তার x অ্যাক্সিসে, মানে অ্যালং x অ্যাক্সিসে তার এই রেজাল্টেন্টার কম্পোনেন্ট, আর অ্যালং y অ্যাক্সিসে রেজাল্টেন্টার কম্পোনেন্ট কি হবে সেটা আমরা বের করব। আমি একটু আগে বলে দিচ্ছি এটা, তারপর আমি কেন এটা করলাম পরে বোঝাবো। যদি রেজাল্টেন্টটা x অ্যাক্সিসে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে x অ্যাক্সিসে এই কম্পোনেন্টের ভ্যালু থাকবে r cos থিটা, আর y অ্যাক্সিসে থাকবে r sin থিটা। কি বললাম, তো রেজাল্টেন্টের ভ্যালুটা আমার জানা থাকে, তাই রেজাল্টেন্টের ভ্যালুটাকে যদি আমি অ্যালং x অ্যাক্সিস আর অ্যালং y অ্যাক্সিসে দুটো কম্পোনেন্টে ডিভাইড করি, একটা এদিকে একটা এদিকে, তাহলে একটা হবে r cos আর r sin। কেন হবে, কির জন্য কাজে লাগবে, সব করা জিনিস আমি এখন ব্রিফলি দেখাচ্ছি, কিন্তু আমাদের কিন্তু সিলেবাসে আমাদের খুব মনে রাখতে হবে, আমাদের খুব কাজে লাগবে এই জিনিসটা। সবসময় তো আমাদের
ফর্মুলা বেস করে করার দরকার নেই, কিছু কিছু মনে রাখারও যায়। যেমন মনে রাখাটা হলো যে যদি রেজাল্টেন্টে জানা থাকে তার থিটা যেদিকে আছে সেদিকে cos হয় r cos থিটা আর এইদিকে r sin থিটা। ঠিক আছে, বুঝলাম? এবার আমি দেখাই কিভাবে জিনিসটা করছে। ঠিক আছে, মুছতাম এটা, পুরো কনসেপ্টটা আমি দেখাবো। পুরো কনসেপ্টটা দেখানোর জন্য আমি আগে বললাম কার ফর্মুলা ইউজ করতে হবে, ল্যামিস থিওরেম কি ইউজ করতে হবে। কার সাহায্য নিয়ে? ট্রায়াঙ্গেল থিওরেমকে কাজে লাগিয়ে আমরা কম্পোনেন্ট অফ ভেক্টর, ভেক্টরের দুটো কম্পোনেন্ট বের করব, একটা হলো অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস। তার আগে জানতে হবে আমি কেন এই কম্পোনেন্টে ভাগ করব। আগেরটা যেটা আমরা শিখেছিলাম যে দুটো একটা অবজেক্টকে যদি দুটো ফোর্স অ্যাপ্লাই করি তাহলে তার রেজাল্টেন্টটা কত হবে, তার জন্যই কিন্তু আমি অ্যাডিশন করেছিলাম, ভেক্টর অ্যাডিশন। তাহলে এখন আমরা কেন একটা ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করব, তার কারণটা কি, সেই কারণটা জানা দরকার হবে। সেটা মেকানিক্সে তার রিজন আছে। রিজনটা কেন ও ভাঙবো, একটা ভেক্টরকে দুটো কম্পোনেন্টে কেন ভাঙবো, তার রিজনটা আমি আগে দেখাচ্ছি। রিজনটা কেন হবে, সাপোজ আমি যদি বলি এই একটা সারফেস, এই সারফেসের উপর একটা অবজেক্ট, এটা ন্যাচারালি যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের আমরা জানি যে তার সেন্টারে একটা নিচের দিকে একটা ফোর্স কাজ করে, সেটা হলো mg, সেটা হলো অ্যাট্রাকশন ফোর্স বাই গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স বাই গ্র্যাভিটি বাই আর্থ, মানে আর্থ একটা নিচের দিকে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করছে আর উপরের দিকে কি কাজ করছে, যেটা নিউটনের থার্ড লকে ধরে উপরের দিকে একটা রিঅ্যাকশন ফোর্স, যেটা অলওয়েজ পারপেন্ডিকুলার। রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে থাকবে, reaction force always perpendicular to the surface, always perpendicular to the surface, মানে সারফেসের উপর কিন্তু সব সময় রেজাল্টেন্টটা রিঅ্যাকশনটা পারপেন্ডিকুলার থাকবে। আর নিউটনের থার্ড ল অনুযায়ী r ইকুয়াল টু হচ্ছে কত, mg, মানে এভরি অ্যাকশন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, যা নিউটনের থার্ড ল এর কনসেপ্ট। যদি নিউটন থার্ড ল এর কনসেপ্ট না দিত তাহলে আমাদের কিন্তু মাথায় কনফিউশন থাকতো যে পৃথিবীর নিচের দিকে একটা এমজি ফোর্স দিয়ে টানছে, তাহলে এই অবজেক্টটা কেন মাটিতে দাঁড়িয়ে আছে, ও তো ভেতরে ঢুকে যেত, তাই না? ভেতর দিকে আবার টানলে কি হবে, সেটা ভিতরে ঢুকে যাবে। পৃথিবী এত বড় একটা অবজেক্ট, পৃথিবী কত বড় সাইজ, তার দ্বারা যে অ্যাট্রাকশনটা কাজ করতো, পৃথিবীর টান তো নিচের দিকে মাটি ভেদ করে ঢুকে যেত, কিন্তু ঢোকে না কেন, নিশ্চয়ই তার অপোজিট দিকে একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করছে। তার লজিক আমাদের থার্ড ল এর নিউটন ইনি দিয়ে গেছেন। ঠিক আছে, ভালো কথা, এটা তো বুঝলাম। তাহলে এই অবস্থায় কি আছে, ও ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, মানে তার mg আর r টা ইকুইলিব্রিয়াম, মানে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, কারণ যে ফোর্সগুলো কাজ করছে সেই ফোর্সগুলো একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, যেমন r আর mg, মানে নো এক্সটার্নাল ফোর্স, কোনো ফোর্স কাজ করছে না। ভালো কথা, মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। কিন্তু মজাদার জায়গাটা হলো আমি এইখানে দেখাচ্ছি, যদি এই অবজেক্টটাই সেম ভলিউমের হোক, সেম ওয়েটের হোক, সেম লেন্থ, সেম ব্রেথ, সেম এরিয়া, এই অবজেক্টটাই যদি আমি একটা ইনক্লাইন সারফেসে রাখতাম, সেম অবজেক্ট, কিন্তু আমি শুধু ইনক্লাইন সারফেসে, আমি কিছুই করিনি, আমি শুধু অবজেক্টটাকে তুলে নিয়ে আমি এটা ইনক্লাইন সারফেসে রেখেছি, মানে নতিকোণ বিশিষ্ট সারফেসে, তখন কিন্তু অবজেক্টটা ইকুইলিব্রিয়াম থাকতো না। এখানেই পরিহাব আছে, একই অবজেক্ট যদি আমি তাকে ইনক্লাইন প্লেনে রাখতাম তাহলে কিন্তু সে ইকুইলিব্রিয়াম থাকতো না। ঠিক আছে, কেন থাকতো না, নিশ্চয়ই তার উপর একটা ফোর্স কাজ করতো, যেখানে আমাকে মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকতো না, মানে এখানে যেমন ফোর্স কাজ করছিল না, এখানে নিশ্চয়ই এক্সটার্নাল ফোর্স কাজ করতো, এক্সটার্নাল ফোর্স একটা কাজ করতো। তাহলে কোথায় সেই এক্সটার্নাল ফোর্সটা, কোথায়, আমি কি ধাক্কা মেরেছি নাকি এটাকে যে নিচের দিকে নেমে আসবে, আমি জাস্ট রেখেছি, আপনা আপনি নিচের দিকে পড়তে শুরু করেছে, মানে নিশ্চয়ই একটা নিচের দিকে ডাউনওয়ার্ড একটা ফোর্স কাজ করছে, একটা এক্সটার্নাল ফোর্স। তাহলে ওটা কোথা থেকে আসছে, ওটা দেখানোর জন্য আমি দেখাচ্ছি, যেটা আমাদের এইটা দেখানোর জন্য, এই এক্সপ্লেইনটা করার জন্য কিন্তু আমাদের ল্যামি ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভেঙেছে। দেখা যাক, আমি এখানে বস্তুর ওয়েট অলওয়েজ বলেছি, আমি বস্তুর ওয়েট কোন দিকে কাজ করবে, ডাউনওয়ার্ড কাজ করবে, কারণ পৃথিবী তো এমনি আকার অনেক বড়, তাই
তার সাপেক্ষে অন্যান্য বস্তু অত্যধিক ছোট, তাই এমজি নিচের দিকে একটা ওয়েট টানছে। আর আর কোন দিকে কাজ করবে বলেছিলাম, সারফেসের উপর পারপেন্ডিকুলার, মানে কিভাবে কাজ করবে, ঠিক সারফেসের উপর পারপেন্ডিকুলার রিঅ্যাকশন ফোর্স কাজ করছে। ভেক্টরের লজিক অনুযায়ী যদি কোনো ভেক্টর এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে থাকে তাহলে তাকে কম্পোনেন্টে ডিভাইড করা যায় না। মানে যেমন এইখানে যে এমজিটা আছে, এই যে অবজেক্টটা আছে, অবজেক্টটার এক্স অ্যাক্সিস কিন্তু তার এইটা, আর ওয়াই অ্যাক্সিস কিন্তু তার এইটা, মানে ঠিক এইটা ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস। তাহলে দুটো যে ফোর্স কাজ করছে, একটা এমজি একটা আর, দুটোই কিন্তু প্যারালাল অফ এক্স অর ওয়াই অ্যাক্সিস। মানে এমজিটা কিন্তু এখানে ওয়াই অ্যাক্সিসে প্যারালাল, আর এখানে আরটাও কিন্তু ওয়াই অ্যাক্সিসে প্যারালাল। প্যারালাল মানে ওয়াই অ্যাক্সিসের দিকে বা অপোজিট দিকে। কিন্তু এইখানে যে অবজেক্টটা আছে, সেই অবজেক্টটা কিন্তু রেফারেন্স ফ্রেমটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ তার এক্স অ্যাক্সিস কিন্তু আমি ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, তার এক্স, এই অবজেক্টটা যদি এক্স অ্যাক্সিস কিন্তু সবাই বোঝা যাচ্ছে এটা এক্স অ্যাক্সিস কেন, কারণ অবজেক্টটা ঠিক এইভাবে আছে, তার এক্স অ্যাক্সিস কিন্তু এইটা, আর তার ওয়াই অ্যাক্সিস কিন্তু অবজেক্টটার এইটা। আমি বলতে পারি এইদিকে ওয়াই অ্যাক্সিস, আমি বলতে পারি এক্স অ্যাক্সিস, বা এটা মাইনাস ওয়াই অ্যাক্সিস, এটা মাইনাস এক্স অ্যাক্সিস, যাই হোক। তাহলে এখানে কিন্তু এমজিটা আরটা কিন্তু ওয়াই অ্যাক্সিসেই আছে, এখানেও কিন্তু আরটা ওয়াই অ্যাক্সিসেই আছে, দেখতেই পাচ্ছি আর এখানে লিখেছি আমি গ্রিন কালারে, সেটা কিন্তু ওয়াই অ্যাক্সিসেই আছে। আরটা কিন্তু কোনো ডিভাইড হবে না, কারণ যদি ভেক্টরটা এক ওয়াই অ্যাক্সিসে আছে মানে ডিভাইড হবে না। কিন্তু এমজিটা দেখো ভালোভাবে, যেটা না আছে এক্স অ্যাক্সিসে, না আছে ওয়াই অ্যাক্সিসে, সমস্যা। এমজি তো না, এখানে এমজি ওয়াই অ্যাক্সিসে ছিল, এখানে তো ওয়াই অ্যাক্সিস এটা আর এক্স অ্যাক্সিস এটা, না আছে ওয়াই না আছে এক্স, তাই এমজিটা কি হবে তখন দুটো কম্পোনেন্টে ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, কখন ডিভাইড হবে, যখন কোনো ভেক্টর এক্স বা ওয়াই অ্যাক্সিসে না থাকে বা তার দিকে বা তার বিপরীতে না থাকে, তখন ভেক্টরটা দুটো কম্পোনেন্টে ভেঙে যায়। কিভাবে ভাঙবে আমি একটু আগে দেখিয়েছিলাম, রিজন, অবশ্যই রিজন দেখো, আমি কিন্তু দেখাচ্ছি কেন ডিভাইড করার প্রয়োজন, আমার একটা ভেক্টরকে ডিভাইড করার প্রয়োজন কেন, একটা ভেক্টরকে কম্পোনেন্টে ডিভাইড করার প্রয়োজন কেন সেটা দেখাচ্ছি। তারপর কিন্তু আমি তার ভ্যালুগুলো কেন হচ্ছে কি কারণ সব দেখিয়ে দিচ্ছি। আমি একটু আগে বলেছিলাম না, একটু আগে দেখিয়েছিলাম যে যদি একটা এইদিকে আর ভেক্টর কাজ করে তাহলে তার দুটো কম্পোনেন্টে ভাঙে, এইদিকে যদি থিটা হয় তাহলে এইদিকে হবে আর cos থিটা আর এদিকে হবে আর sin থিটা, দেখেছিলাম। কেন হবে আমি জানি, জিনিসটা আমাকে প্রশ্ন হবে কেন এখানে cos হলো, কেনই বা এখানে sin হলো, আমি রিজল্টটা দেখাবো। কিন্তু তার আগে আমি দেখাচ্ছি কি কেন আমি ভাঙছি এটাকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো mg যখন আছে, আমার যদি আর থিটা হয় এটা 90, আশা করি যারা ম্যাথমেটিক্স একটু ভালো তারা নিশ্চয়ই জানে এটা 90, আর এইটুকু 90 মাইনাস থিটা হয়ে যাবে এইটুকুটা, আর এই পুরোটা 90 আমরা দেখালাম না, কারণ এটা y অ্যাক্সিসে x এর ঠিক এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 টা হবে। তাহলে কিন্তু mg টা কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করে এই জায়গাটা, যে mg টা কাজ করছে এই দিকে, তার দুটো কম্পোনেন্ট কোনটা হবে, একটা হবে এইটা, একটা হবে এইটা, মানে mg টা দুটো কম্পোনেন্টে ভাঙবে, ঠিক আছে। mg টা দুটো কম্পোনেন্ট, এটা আর এদিকে থিটা আছে বলে cos sin, আটটা যদি এইখানে থাকতো কি হতো, যদি আটটা এরকম না থাকে, আটটা এরকম দিকে আছে, তাহলে আটটা কোন দিকে ভাঙতো, একটা ভাঙতো এইদিকে, একটা ভাঙতো এইদিকে। যদি থিটাটা এইদিকে হতো, এইদিকে হতো cos, যদি না নাই থাকতো সাপোজ, তাহলে এইদিকে থিটা হলে এইদিকে cos, এটা হলো sin, ঠিক আছে। তো সিমিলারলি এইখানে mgটা কিভাবে ভাঙবে, mgটা ভাঙলো কি ঠিক দুটো কম্পোনেন্টে, একটা হবে এখানে mg cos আর একটা হবে mg sin। আমি কিন্তু কারণটা বলবো কেনই cos হলো কেন sin, আমি যদি এইটুকু বললাম যে যদি কোনো ভেক্টর x আর y অ্যাক্সিসে না থাকে তখন তাকে দুটো কম্পোনেন্টে ভাঙা যায়, ঠিক আছে। তাহলে mgটা সঙ্গে সঙ্গে কি হলো, দুটো কম্পোনেন্টে ভেঙে গেল, mg cos mg sin। কেন ভাঙলো, কারণ mgটা না আছে x অ্যাক্সিসে, না আছে y অ্যাক্সিসে। তাহলে এই অবস্থায় দেখো যে mgটা যখন ভেঙে গেল, তাহলে mg বলে কোনো কিছু নেই এখানে, শেষ, mgর কাজ শেষ, mg তো ভেঙে গেছে দুভাগে। তাহলে এখন অবজেক্টের উপর কি ফোর্স কাজ করছে, এখন অবজেক্টের উপর ফোর্স কাজ করছে আর, অবজেক্টের উপর ফোর্স কাজ করছে mg sin আর কাজ করছে mg cos। তাহলে এখন অবজেক্টটা কি কখনো উপরের দিকে উঠে যায় বা নিচের দিকে ভেদ করে নিচে নেমে যায়, তা তো হয় না, মানে এর y অ্যাক্সিসে তো কোনো মোশন নেই,
তার কারণে কি দেয়, এই আরটা আর mg cosটা একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়, মানে হয়ে যায় r ইকুয়াল টু mg cos থিটা। তখন রয়ে গেল, বেঁচে গেল কে, বেঁচে গেলেন তুমি ইনি কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে, তাই অবজেক্টটা এইদিকে নামছে। আমার কিন্তু মেন বিষয়টা কেন সাইন হলো কেন কস তা নয়, আমার মেন বিষয় আমি ভাঙবো কেন। ল্যামি যদি ভাঙার কনসেপ্টটা না বলতেন তাহলে কিন্তু আমাদের মাথায় প্রশ্নই থেকে যেত যে বস্তুটা নামছে তার উপর কত ফোর্স কাজ করছে। ল্যামি যদি এই ভাঙার এমজিটা দুটো কম্পোনেন্টে যে ডিভাইড হয়ে যাচ্ছে এই জিনিসটা নাই বলতো, যেটা আমি ভাঙবো রেজাল্টেন্ট ভেক্টরটা দুটো কম্পোনেন্টে ভেঙে গেল, যে নাই বলতো, তাহলে কিন্তু এই এমজি সাইন থিটার কনসেপ্টটা আমাদের মাথায় থাকতো না। তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে বস্তুটা নামছে নিচের দিকে তার উপর কত ফোর্স কাজ করছে সেটা কিন্তু জানতে পারতাম না। এই রিজনটার জন্যই কিন্তু আমরা কম্পোনেন্টটা শিখবো। মানে আমাদের কিন্তু পুরো যে হোল আমি এতক্ষণ ধরে লেসনটা পড়াবো তাতে বেশিরভাগটা বোঝার জায়গা, কেন কি কারণে কি জন্য এগুলো হচ্ছে। লজিকটা কিন্তু কিছুই না, আমাদের কিন্তু যা লেসন থেকে যেটা শিখবো সেটা এটাই শিখবো যে যদি কোনো ভেক্টর এইটা থাকে বা যদি বলি যে এফ ভেক্টর, তাহলে তার দুটো কম্পোনেন্ট ভাঙা যায়। যদি এফটা এক্স আর ওয়াই তে না থাকে তাহলে এফটাকে দুটো কম্পোনেন্টে ভাঙা যাবে, একটা যেদিকে থিটা থাকবে সেই দিকে হবে এফ কস থিটা আর অপোজিট দিকে হবে এফ সাইন থিটা। এইটাই কিন্তু আমাদের পুরো ভিডিওটার পুরো লেকচারটা কিন্তু এইটাই কিন্তু লাস্ট জানার জিনিস, যে একটা ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভাঙা যায়, একটা cos একটা sin, থিটার দিকে cos হয় থিটা অপোজিটে sin হয়। কিন্তু আমি কিন্তু পুরো ডিটেইলস না বুঝিয়ে কিন্তু এটা বলতে পারি না, তাই কেন রিজন কি কারণে কেন এটা করব কেন ভাঙবো এগুলো না জানলে কিন্তু আমাদের মজা আসবে না, ঠিক আছে। তাই আমরা প্রথমে এভাবে ক্যালকুলেশন দিয়ে যাচ্ছি। আমি কিন্তু এটাই বলেলাম যে ল্যামি থিওরেমে কম্পোনেন্টকে ডিভাইড করছে, একটা ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করছি, সেটা কেন করছি, কিছু কিছু মেকানিক্সের লজিক আছে যেগুলো এক্সপ্লেইন করতে গেলে ল্যামির হেল্প লাগবে। যেমন ভাবে এইখানে একটা অবজেক্টকে নিচের দিকে যে নামছে তার উপর কত ফোর্স কাজ করছে জানার জন্য আমার কিন্তু এই কনসেপ্টটা জানতে হতো, যে এমজিটা দুটো কম্পোনেন্টে ভেঙে গেল, একটা কম্পোনেন্ট তার আর রিঅ্যাকশন ফোর্সকে নিউট্রাল করলো আর একটা কম্পোনেন্ট তাকে টেনে নিচে নামাচ্ছে, মানে তার উপর ঠিক এই ফোর্সটার জন্যই ও নামছে। যদি থিটাটা বেশি হতো তাহলে mg sin থিটার ভ্যালু বেশি হতো, বস্তু তাড়াতাড়ি নামতো। এটাই আমার মেন উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে আর আমাদের রেজাল্টটা কি, আমাদের একটা ভেক্টর সেটা যদি x আর y অ্যাক্সিসে না থাকে তাহলে তাকে দুটো কম্পোনেন্টে ভাঙা যায়, যেদিকে থিটা থাকে সেদিকে থাকে cos আর এটা থাকে sin। আর যে ভাঙা যায় দুটো কম্পোনেন্ট কোন দিকে হবে, একটা হবে along x অ্যাক্সিসে ভাঙা যায় আর একটা হলো along y অ্যাক্সিসে ভাঙা যায়, ঠিক আছে। এবারে আমি কেন এখানে sin আর cos হলো সেটা দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমি চলে যাচ্ছি কি করে এটা হলো, মানে কি করে ওটা হলো, মানে একটা ভেক্টর যদি এভাবে r থাকে তাহলে দুটো কম্পোনেন্টে ভাঙা যায়, এখানে এইখানটা আছে, হ্যাঁ। যদি একটা ভেক্টর এটা যদি r ভেক্টর হয় তার দুটো কম্পোনেন্টে তাকে ভাঙা যাবে, একটা হলো along x অ্যাক্সিস একটা along y অ্যাক্সিস। যদি ভেক্টরটা x আর y তে না থাকে তাহলে along x অ্যাক্সিস কত হবে, এটা থিটা হলে along x অ্যাক্সিস এখানে cos হবে আর cos থিটা। এবার কেন cos থিটা আমরা সেটা বোঝাবো, আর একটা sin থিটা কেন sin থিটা আমরা সেটা বোঝাবো, ঠিক আছে। এটা কিন্তু বোঝাবো আমরা, কিন্তু মাথায় রাখি এটা কিন্তু আগে থেকে। তাহলে কি করে আমি cos আর sin কেন হলো বোঝাবো কিন্তু। তাহলে আমি বোঝানো স্টার্ট করার আগে আমি চলে যাচ্ছি সেই আবার প্যারালোগ্রাম থিওরেমে, হ্যাঁ। প্যারালোগ্রাম থিওরি কি আছে এটা একটু নোট ডাউন করে নাও খাতায়, তাহলে সুবিধা হবে, যে কেনটা হলো পরে আমি একটু আবার এটা এঁকে দেখাবো, আমার বোর্ডের মধ্যে জায়গা হবে না, ঠিক আছে। এটা আমি দেখানো মেন উদ্দেশ্য আমার এটা দেখাবো। তাহলে আমি কি করছি, আমরা সেই প্যারালোগ্রাম থিওরেমের কনসেপ্টে চলে যাচ্ছি। ধরলাম দুটো ভেক্টর, এই একটা ভেক্টর f1 ভেক্টর আর এই একটা ভেক্টর সাপোজ f2 ভেক্টর, তাদের রেজাল্টেন্ট কোনটা হচ্ছে r ভেক্টর, ঠিক আছে। তো এটা প্যারালোগ্রাম থিওরেম ছিল, যেখানে আমি বলতাম r ভেক্টর ইকুয়াল টু হবে f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর, ছিল। এবার ল্যামি তার এক্সপ্লেইন করার জন্য, ল্যামি কিন্তু এই কনসেপ্টটাকে বোঝানোর জন্য একজনের হেল্প নিয়েছেন, আমি বলেছিলাম যে ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল মানে কিছু এমন নয়, ট্রায়াঙ্গেল ল মানে জাস্ট আমি এই কনসেপ্টটাকে, যে দুটো ভেক্টর তার রেজাল্টেন্ট ভেক্টর আমি ট্রায়াঙ্গেলের আকারে শুধু সাজাবো। ট্রায়াঙ্গেল মানে আমি বলতে পারি এটা ট্রায়াঙ্গেল, তাই ট্রায়াঙ্গেলের নাম দিয়ে দিচ্ছি আমি কি, এটা নিলাম a, এটা নিলাম b, এটা নিলাম c।
এবার ট্রায়াঙ্গেলের তুমি যে কোনো একটা সাইড নাও, যে কোনো সাইড, তিনটে সাইড আছে, এবি সাইড, বিসি সাইড, সিএ সাইড, যে কোনো একটা সাইড নাও। সাপোজ আমি একটা সাইড দিলাম এবি সাইড, তাহলে এবি সাইডটা হলো ধরলাম আমি প্রথম ভেক্টরটা, ঠিক আছে, এইদিকে আঁকলাম, যেদিকে আঁকতে পারো তুমি ওইদিকেও আঁকতে পারো। এবি সাইড যেহেতু বলেছি তুমি এইদিকে নিয়েছি, দিয়ে দিলাম, মানে প্রথম ভেক্টরটা আমার ইচ্ছা হলো এভাবে আঁকবো, ব্যাস। দ্বিতীয় আরেকটা ভেক্টর কি নিচ্ছে আমার এখানে f2, তাই তো, দুটো ভেক্টর, তাকে ঠিক যেখানে শেষ হলো আমার f1টা তারপর থেকে স্টার্ট করো, মানে a থেকে b তে f1 হলো, ঠিক তারপরে মানে f2, মানে কি হলো, ক্রমান্বয়ে গৃহীত বাহু দ্বারা ভেক্টরকে সূচিত করো, মানে ক্রমান্বয়ে গৃহীত বাহু দ্বারা, পরপর গৃহীত বাহু দ্বারা ভেক্টর দ্বয়কে সূচিত করো, ঠিক আছে। সূচিত করলাম, একটা এডি হলো f1, একটা বিসি হলো f2, তাহলে আরেকটা ভেক্টর আছে, কি ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে ক্রমান্বয়ে গৃহীত বাহু দ্বারা ভেক্টর দ্বয়কে সূচিত করলে বিপরীত ক্রমে গৃহীত, বিপরীত ক্রম মানে এই যে বিপরীত ক্রমে ঠিক উল্টো দিকে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টর দ্বয় লব্ধিকে সূচিত করে। আমি একবার বলছি, আমি খাতায় লিখছি না, যদি কারো লেখার হয় লিখে নিতে পারো। ক্রমান্বয়ে গৃহীত বাহুদ্বয়কে, ত্রিভুজের বাহুদ্বয়কে ভেক্টর দ্বারা সূচিত করলে, ঠিক আছে, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টর দ্বয়ের লব্ধিকে সূচিত করে। এটা হলো আমাদের ট্রায়াঙ্গেল লয়ের জাস্ট এখান থেকে এখানে আমি এইটাকে এইভাবে না লিখে এইভাবে রিপ্রেজেন্ট করলাম। রিপ্রেজেন্ট করার পর ল্যামি আমাদের হেল্প করেছে, ল্যামি শুধু এই হেল্প করবো, ল্যামি আমাদের কাজ করা, ল্যামির কাজ কি ছিল, ল্যামির কাজ ছিল আর ল্যামির কাছে নো, ল্যামির কাছে কি জানা আছে, ল্যামির কাছে আর হলো ল্যামি জানেন নো, ল্যামি কি জানে না, ল্যামি জানে না f1 এর ভ্যালু, ল্যামি জানে না f2 এর ভ্যালু, ল্যামির কনসেপ্টটা এটাই, উল্টো কনসেপ্ট, ঠিক আছে। আর নো সেটা আমি বের করবে ল্যামি তার লজিক দিয়ে, সে একটা রুল দিল, রুলটাও কিন্তু ম্যাথমেটিক্সের সাথে খুব মিল খাচ্ছে, ঠিক আছে। সাপোজ আমি বললাম যে f1 আর f2 এর মধ্যে অ্যাঙ্গেল, f1 আর f2 দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আমি এটা ডিফাইন করলাম থিটা দিয়ে, তাহলে f1 আর f2 এর মধ্যে অ্যাঙ্গেল থিটা, এটা ভালো দেখলেই বুঝে পাবো এই আকাশের সাথে এটা পুরোপুরি মিল আছে, একটু অমিল না, পুরোপুরি মিল আছে বলে আমি ট্রিপল সাইন দিলাম এখানে, পুরো সেম। তাহলে এটা হলো f1 f2 এর মধ্যে অ্যাঙ্গেল থিটা। আর তারপর কি করলাম, f2 আর r এর মধ্যে অ্যাঙ্গেল, আমার ইচ্ছা হলো এটা অ্যাঙ্গেল ধরবো আলফা, আমার ইচ্ছা হলো এই অ্যাঙ্গেল ধরবো বিটা, ঠিক আছে, যেখানে আলফা প্লাস বিটাটা কত হচ্ছে থিটা, মনে রাখতে হবে প্রতিটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখানে কোনটা হবে, f1 এর সাথে r এর অ্যাঙ্গেল আলফা, f1 এর সাথে r এর অ্যাঙ্গেল আলফা, দেখে নাও ভালোভাবে, f1 এর সাথে r এর অ্যাঙ্গেল আলফা, f2 এর সাথে r এর অ্যাঙ্গেল বিটা, f2 এর সাথে r এর অ্যাঙ্গেল বিটা লিখে দিলাম, ঠিক আছে। এবার ল্যামির ফর্মুলাটা কি, ল্যামির ফর্মুলা মানে 11 এ লাগবে, স্ট্যাটিক্সের কনসেপ্টে লাগবে। আমার এই ত্রিভুজের যে কোনো একটা কোণ, মানে আমি থিটা কোণটার কথা বলছি, যদি r এর ভ্যালুটা আমার ইনক্রিজ করে তাহলে থিটা কোণটা কি হবে, ইনক্রিজ করবে, যদি r টা বাড়তে থাকে তাহলে এই থিটা অ্যাঙ্গেলটা কি হবে, বাড়তে থাকবে। তো অ্যাকচুয়ালি লজিকটা এরকম যে r যে কোনো একটা ভেক্টর, আমাদের তিনটে ভেক্টর আছে, f1 দুটো ভেক্টর, একটা রেজাল্টেন্ট ভেক্টর, তাহলে r টা প্রথমটা এটাকে নিয়ে করছি, রেজাল্টেন্টটা নিয়ে করছি, এক নাম্বার দিলাম r টা ওর একটা ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর, যেটা প্রপোর্শনাল উইথ তার অপোজিট অ্যাঙ্গেলের সাইনের সাথে প্রপোর্শনাল, ঠিক আছে। তো ম্যাথমেটিক্সের লজিক লাগবে, সাইন থিটার ভ্যালু যত বাড়তে থাকে সাইনের ভ্যালু তত বাড়তে থাকে, সেই লজিক অনুযায়ী r প্রপোর্শনাল টু সাইন থিটা, মানে যত থিটা বাড়বে তত r এর ভ্যালুটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করবে। সিমিলারলি বলতে পারি নাম্বার 2 ধরলাম আমি, কাকে, এটাকে ধরলাম, আমি ধরে ফেলেছি এটাকে, আমি এটাকে ধরলে ভালো হতো, যাই হোক। তাহলে f2 প্রপোর্শনাল তার অপোজিট অ্যাঙ্গেল মানে sin আলফা, ঠিক আছে। আর আরেকটা হলো f2 হয়ে গেল, আরেকটা হলো 3 নাম্বার, কাকে ধরলাম, f1 কে, তাহলে f1 প্রপোর্শনাল টু এই পাশে লিখলাম আমি sin, কত হবে f1 প্রপোর্শনাল sin বিটা, ঠিক আছে, এগুলো মুছে দিলাম, মানে প্রতিটা ভেক্টর তার অপোজিট অ্যাঙ্গেলের সাইনের সমানুপাতিক, ঠিক আছে। তিনটে আমি রাখলাম। প্রথম আমি কি করলাম, আমি f1 দিয়ে স্টার্ট করছি, তাহলে এখান থেকে পুরো গ্রিন কালার করছি, চিন্তা কনসেপ্ট, f1 ইকুয়াল টু কনস্ট্যান্ট k
সাইন বিটা একটা কনস্ট্যান্ট বা ভেদ আমরা করেছিলাম মাধ্যমিকে, তার উপরে আমরা ইউজ করব k1 একটা কনস্ট্যান্ট। ঠিক সিমিলারলি এখানে r ইকুয়াল টু ধরলাম আমি k2 sin থিটা, আর এখানে f2 এটা ধরলাম কত k3 sin আলফা। ঠিক আছে, ভালো কথা ধরে পেলাম আমি। এবার আমি কি করলাম, ভেদের লজিক অনুযায়ী তিনটে যে ফর্মুলা আমি দেখলাম, ভেদের লজিক আমি কি বলতে পারি, আবার না একটু পরে ভেদ ইউজ করছি, f1 বাই sin বিটা লিখছি আগে, সেটা হলো k1 কনস্ট্যান্ট। আবার এখানে লিখছি কত r বাই k2 ইকুয়াল টু sin থিটা। ঠিক আছে, সরি r বাই sin থিটা ইকুয়াল টু k2। ঠিক আছে, আর করছি কত f2 বাই sin আলফা ইকুয়াল টু k3। তিনটে ফর্মুলাকে যদি একটু দেখি তাহলে দেখব এই ফর্মুলাটা এইটা এই তিনটা আলাদা আলাদা আমরা বের করলাম, তিনটে ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। এখন আমি ভেদের ফর্মুলা অনুযায়ী বলতে পারি যে f1 বাই sin বিটা ইকুয়াল টু f2 sin আলফা ইকুয়াল টু r sin থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, নাও তিনটেই কনস্ট্যান্ট। ঠিক আছে, বলতে পারি। এবার যখন এটা দেখিয়ে দিলাম আমি ভেদের ফর্মুলাকে করে, তখন আমি কি করলাম, এখন আমি আলাদা আলাদা করে দুটো পাঠে লিখলাম, যে লিখলাম যদি এই তিনটেই সমান হয় তাহলে বলতেই পারি f1 বাই sin বিটা ইকুয়াল টু r বাই sin থিটা। ভালোভাবে লক্ষ্য করতে হবে, তাহলে f1 কত হবে r sin বিটা বাই sin থিটা। আবার এখানে এই লজিক অনুযায়ী আমি যদি এইটা বলি f2 বাই sin আলফা ইকুয়াল টু, মানে দুটো দিয়ে আমি r এর r এর পার্টটাকে রাখছি, তাহলে f2 ইকুয়াল টু r sin আলফা বাই sin থিটা লিখলাম। ঠিক আছে, মানে আমি f1 f2 ভ্যালু কিন্তু বের করে নিলাম কিন্তু। ঠিক আছে, আর জানা থাকলে f1 f2 ভ্যালু বের করেছি, অনেক কাজে লাগবে পরে কিন্তু এই ফর্মুলাগুলো, অনেক কাজে লাগবে, সমস্ত কাজে লাগবে কিন্তু ফর্মুলা অনেক ক্ষেত্রে। এখন আমি হয়তো 11 এর ফার্স্ট পার্টে লাগবে না, আমি সেই দিয়ে খুব কাজে লাগবে জয়েন্টের কাছে। তাহলে f1 আর f2 যে দুটো ভ্যালু বের করলাম আমি, এইগুলো ভ্যালু বুঝে গেলাম কিন্তু আমরা। এবার যদি এই যে f1 f2 এটা হলো r, এবার যদি সাপোজ আমি দেখুন আমার যদি আলফা বিটা থিটা জানা থাকে তাহলে আমি f1 এর ভ্যালু পেয়ে যাব, f2 এর ভ্যালু পেয়ে যাব এই ফর্মুলা করে। কিন্তু জিনিসটা কিভাবে আছে ভাবলাম, এই আঁকাটায় আঁকাটা টোকা আছে নিশ্চয়ই সবারই, আঁকাটায় যদি আমার থাকতো এইভাবে, আমার এইখানে থাকতো f1, এইটা থাকতো f2, মন দিয়ে দেখো এইটা হলো r, মানে যেখানে একই জিনিস করছি, জাস্ট আমি অ্যাঙ্গেলটা কি করছি, এইটা ছিল থিটা করলাম, আগেটাও থিটা করেছিলাম, f1 f2 মধ্যে অ্যাঙ্গেল থিটা করেছিলাম, এখন এটাকে থিটা করলাম, যে থিটাটাকে করলাম 90 ডিগ্রি, আগেটা তো হয়ে যাচ্ছিল আমাদের। আর এটা যদি f1 আর r এর মধ্যে অ্যাঙ্গেল ছিল আলফা, এটাও আলফা, এটা বিটা, মানে জিনিসটা জাস্ট আমি 90 ডিগ্রি করে দিলাম। মানে আগে করেছিলাম আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা, এখন বললাম আলফা বা বিটা ইকুয়াল টু 90। তাহলে এইটা হলেও তো এই ফর্মুলা বেস করে আমরা স্যাটিসফাই হবে, আগে যেমন স্যাটিসফাই হয়েছিল, তাহলে এই ক্ষেত্রেও তো f1 এটাই হবে, f2 এটাই হবে। ঠিক আছে, তাহলে প্রথমটা f1 টা কি পেয়েছি আমি, প্রথমটা f1 টা পেয়েছি আমি ফার্স্টে, এখানে f1 টা এই ফর্মুলাটা কি পেয়েছি, f1 equal to r sin beta by sin theta। আচ্ছা থিটা তো 90, তাহলে 90 বসিয়ে দিই, তাহলে f1 কত হচ্ছে, f1 হচ্ছে r sin beta, হ্যাঁ কি না? তাহলে যদি আমার বিটা জানা থাকতো, তাহলে আমি যদি বিটা জানা থাকতো আমি কি করতাম, বিটা জানা থাকলে এই দিকটা কি হতো, আমার f2 টা কত হতো, f2 টা হতো r sin r cos beta, আমি একটু আগে দেখিয়েছিলাম এটা। আর f1 টা কত হতো r sin বিটা, আমার তো ফর্মুলা তাই বলছে, এটা r বিটা হলে r cos বিটা হতো, sin বিটা হতো, আমি এই ফর্মুলা যদি বসিয়ে দিই তাহলেও তো f1 পাচ্ছি r sin বিটা। আবার যদি f2 এর ফর্মুলা যদি বসাই, ওই ফর্মুলাটাকে ধরে, তাহলে কত হচ্ছে r sin আলফা বাই sin থিটা, ছিল থিটাটা কত 90, ওই ফর্মুলাটা থেকে, মানে দুটো ফর্মুলা মেইন ফর্মুলা, মানে যেটা গ্রিন কালারে হেডলাইন করেছি। তাহলে f2 কত হতো, f2 তো r sin আলফা, বা আলফা মানে কত 90 মাইনাস বিটা, এই ফর্মুলা ধরে, তাহলে কত হতো, তাহলে f2 হতো কত r sin 90 মাইনাস বিটা, মানে f2 কত হয়ে গেল, f2 হলো r cos বিটা, তাই তো হচ্ছিল r cos বিটা।
মানে যদি আমি এটা আমি শিখেছিলাম কিন্তু যে বিটা এটা যদি একটা এই অ্যাঙ্গেলে যদি বিটা জানা থাকে আমার x এর সাথে তাহলে এটা cos হবে না sin হবে, আমি থিটা দিয়ে বলেছিলাম। যদি বিটা হতো তাহলে cos আর sin হবে। তো সেই ফর্মুলাটা আমি এস্টাবলিশ করছি, যে এস্টাবলিশ করছি একটা হলো এইটা আর একটা হলো এইটা, যদি বিটা জানা আছে তার জন্য কি করলাম f2 cos বিটা আমি প্রুফ করলাম এই দুটো ফর্মুলাকে বেস করে। যে সবসময় আমি কেন আমি সবসময় বলবো যে এটা বিটা থাকলে এটা cosই হবে, কারণ ফর্মুলা আমাকে তাই বলছে যে এটা বিটা থাকলে এটা cosই হচ্ছে, ঠিক আছে। সিমিলারলি আমার যদি উল্টো কনসেপ্ট থাকতো, তাহলে উল্টো কনসেপ্ট মানে যদি আমার আলফা জানা থাকতো, মানে আই হ্যাভ বিটা জানা নেই বিটা জানা, আমার কি জানা আছে f1, এটা হলো আমার f2, আর আমার আলফা কোনটা ছিল বলতো এইটা। তাহলে আমাদের কি হতো আমি আগে দেখে নিই। আলফা মানে নিশ্চয়ই f2 টা হতো r cos আলফা, আর এটা হতো কত r sin আলফা, কারণ আলফার দিকে cos, অপোজিট দিকে sin। এটা একটু ভালো লেখো, ফার্স্টে দেখেছিলাম আমি এবারে এটা প্রুফ করব ওই ফর্মুলাকে বেস করে, তাহলে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এটা মুছলাম। ফার্স্ট ফর্মুলা কি বলেছে? ফার্স্ট ফর্মুলা বলেছে f1 ইকুয়াল টু, যদি f2 এই ফর্মুলায় বসিয়ে দাও তাড়াতাড়ি, কত ছিল sin থিটা ছিল, থিটা কত 90, তাহলে sin 90 হলে 1 হয়ে গেল, তাহলে f1 কত হয়ে গেল f sin বিটা, বিটা মানে কত আমি বলতে পারি 90 মাইনাস আলফা, যদি বসিয়ে দিলে কত হয়ে যাবে f sin 90 মাইনাস আলফা, মানে f1 কত হয়ে গেল f cos আলফা, আমি তাই করেছি cos আলফা, ঠিক আছে। এটা ছিল আমার f1 ছিল, এটা আমার এটা f2 ছিল, ঠিক আছে। তাহলে f1 f r f cos কেন r cos হবে, এটা r টাই মিস্টেক করেছি তাড়াহুড়োর জন্য, এটা r হবে, ঠিক আছে। এটা r sin ছিল, r cos আলফা হয়ে গেল, ঠিক আছে। সিমিলারলি যদি আমি f2 ফর্মুলা বসাতাম তাহলে কি হতো, যদি বসিয়ে দিই r sin আলফা, নিচে কত হতো ফর্মুলাটা দেখলেই মনে থাকবে sin 90 মানে 1, মানে f2 কত হতো r sin আলফা, f2 টা r sin আলফা। ঠিক একটু মন দিয়ে যদি ভিডিওটা ভালোভাবে দেখা যায় তাহলে বলতে পারবো যে এই দুটো ফর্মুলা বা মেন লজিকটাই হলো যেদিকে অ্যাঙ্গেল সেদিকে cos, অপোজিট দিকে sin। ওকে, থ্যাংক ইউ।